আজকের ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 121 থেকে 24 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে তোমাদের 23-22 নং পৃষ্ঠায় যে শূন্যস্থান এবং কবিতা নিয়ে আলোচনা করা আছে, প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর আমরা সুন্দরভাবে তুলে ধরবো এই ভিডিওতে। তোমরা যদি নতুন হয়ে থাকো, জয়েন্টস লাইব্রেরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি শেয়ার করে রাখতে পারো সারা বছর নতুন বইয়ের সমাধানগুলো পেতে। চলো তাহলে প্রথমেই আমরা তোমাদের বইয়ের 21 নং পৃষ্ঠায় চলে যাই। এটি মূলত কবিতা পরি 3। সুফিয়া কামাল জন্ম 1911 সালে এবং মৃত্যুবরণ করেন 1999 সালে। বাংলাদেশের একজন প্রিয় কবি তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম, এটা মুখস্থ থাকতে হবে, সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। শিশুদের জন্য লেখা তার একটি ছড়ার বই ইতল বিতল। জাগো তবে অরণ্য কন্যারা কবিতাটি সুফিয়া কামালের উদ্ধৃত পৃথিবী কবিতার বই থেকে নেওয়া হয়েছে। সুতরাং তার লেখা বই এবং এই জাগো তবে অরণ্য কন্যারা, এটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কোন কবিতা বই থেকে, কোন কবিতার বই থেকে? উদ্ধৃত পৃথিবী থেকে। এটা মুখস্থ রাখবা। জাগো তবে অরণ্য কন্যারা, লেখক সুফিয়া কামাল। এরপর দেখো সুন্দর একটা চিত্র দেওয়া আছে, বলা আছে মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর, চারিদিকে শুনি হাহাকার। ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান, ক্ষুধার্থ ভয়ার্থ দৃষ্টিহীন সব মুখ ম্লান। এভাবে তোমরা 21 এবং 22 নং পৃষ্ঠার এই কবিতাটি পড়ে ফেলো। এটি মূলত সংক্ষিপ্ত, আরো বিস্তারিত রয়েছে। তোমরা কবিতা পড়ার আগে আমি সবসময় কি বলি, শব্দার্থটা মুখস্থ করবা, কারণ এই শব্দার্থগুলো এই কবিতায় ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং তুমি শব্দার্থগুলো যদি বোঝো তাহলে কবিতাটি বুঝতে তোমার জন্য সহজ হবে। অতন্ত্র, ঘুমহীন, কঙ্খন, চুরি, খরিসে, ঝরেছে বা চুয়ে চুয়ে পড়ছে, ক্ষুধার্থ, ক্ষুধার কাতর, ভরা প্রাণ, পৃথিবীর প্রাণী, পল্লব, গাছের কচি পাতা, বহ্নি জ্বালা, আগুনের মতো ছড়িয়ে পড়ার ইচ্ছা, ভয়ার্থ, ভয়াতুর, মুমূর্ষু, মরে যাচ্ছে এমন, ম্লান, মলিন, লেলিহান, শিখা বা ছড়িয়ে পড়তে চায় এমন আগুন। হয়ে গেল আমাদের শব্দার্থগুলো পড়া। এরপরে বলা আছে কি, জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় অন্তমিল আছে কি না, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্থবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন, উপমার প্রয়োগ হয়েছে কিনা, এসব নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। মূলত এটা কিন্তু কবিতা পড়লেই তোমরা বুঝতে পারবে। চলো আমরা এর উত্তরটাও তোমাদেরকে দিয়ে আসি। জাগো তবে অরণ্য কন্যারা কবিতার প্রতি 2 চরণে অন্তমিল রয়েছে, যেরকম আর হাহাকার, গান জান, লাগি জাগি। যেমন দেখো কবিতার তাল দিয়ে পড়া যায়, তবে এই তালের ব্যবধান দীর্ঘ। যেমন মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো, চারিদিকে শুনি হাহাকার, ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান, ক্ষুধার্থ ভয়ার্থ দৃষ্টি, এই দৃষ্টির সাথে আবার প্রাণহীন সব মুখ ম্লান। দেখো কবিতার লয় বা গতি ধীর। কবিতায় বেশ কিছু শব্দরূপের পরিবর্তন ঘটেছে, যেরকম আমার, এটাকে বলছে মোর, না এটাকে বলেছে নাকো। শব্দের দিকে মানে এটা এখানে কবিতা বলছে পানে চাহি, করছে এখানে বলছে খরিছে, আজ কবিতায় ব্যবহার করছে আজি, মেলে কবিতায় ব্যবহার করছে মেলি, জন্য কবিতায় ব্যবহার করছে লাগি, রয়েছে কবিতায় ব্যবহার করা হয়েছে রহিয়াছে, তারপর হচ্ছে জন্যে এখানে ব্যবহার করছে তরে, ইত্যাদি। এতটুকু বাদ দিয়ে দাও, তোমরা এতটুকু পড়তে হবে না। এরপরে বলা আছে কি, যেখানে খড়িয়াছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়, কচি পাতায় ছায়াকে এখানে স্নেহের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে উপমা রয়েছে। এই কবিতায় কি বলতো, উপমা রয়েছে, যে কচি পাতার ছায়াকে এখানে স্নেহের সঙ্গে তুলনা করা হয়েছে, তার মানে উপমাও এখানে রয়েছে। আচ্ছা, এই গেল প্রশ্ন। এরপরে আমরা 123 নং পৃষ্ঠায় চলে যাব। এখানে আমাদের কয়টি প্রশ্ন আছে? 3টি। দেখো, জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির কি ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে? 1 নং প্রশ্ন। 2 নং প্রশ্ন হচ্ছে ক্ষুধার্থ ভয়ার্থ দৃষ্টি প্রাণহীন সব মুখ মিলান, এ কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন? চলো এই 2টি প্রশ্নের উত্তর দেই, এরপরে 3 নং প্রশ্নের উত্তর দেব। দেখো, জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা ও গভীর আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে। কবির চারপাশের বৃক্ষ নিধন দেখে কবি ব্যথিত ও চিন্তিত। তিনি চান না প্রকৃতি থেকে বৃক্ষেরা হারিয়ে যাক, তাই তিনি বৃক্ষের প্রতি জেগে ওঠার আহ্বান জানিয়েছে। তিনি চান এই পৃথিবী ফুলে ফসলে সবুজ শ্যামলে ভরে উঠুক।
2 নং প্রশ্নের উত্তর দেখো, ক্ষুধার্ত ভয়ার্থ দৃষ্টিহীন প্রাণহীন সব মুখ ম্লান বলতে কবি অরণ্যের সংকটময় পরিস্থিতিকে বুঝিয়েছেন। পৃথিবীতে মানুষেরা নির্দ্বিধায় বন উজাড় করে ফেলেছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে, তাই অরণ্য ক্রমশ ক্ষুধায় কাতর, ভয়াতুর ও নির্জীব হচ্ছে। অরণ্য মাটি থেকে পানি শোষণ করতে পারছে না, কেননা প্রকৃতি তার ভারসাম্য হারিয়েছে। খাদ্যের যোগান দিতে না পেরে মাটি অরণ্যের দিকে স্নেহের দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু মাটি স্নেহ মন ভরালেও তা দেহে খাদ্যের যোগান দেয় না, ফলে গাছপালা ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত জ্বালা অরণ্যকে করেছে ভীত, প্রাণহীন আর মুখকে করেছে ম্লান। 3 নং প্রশ্নটি দেখো, তোমার চারপাশের প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও, এ পরিবেশ তোমার কেমন লাগে, এটা তোমরা এখানে লিখবা। এরপরে জাগতব্যে অরণ্য কন্যারা কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আলোচনা করা আছে, এটা তোমরা করে নাও। আমরা 3 নং প্রশ্নের উত্তর দিয়েই আমরা 124 নং পৃষ্ঠা পর্যন্ত আজকের ভিডিওতে সমাধান করব। পরবর্তী ভিডিও হবে আমাদের 125 থেকে 28 নং পৃষ্ঠা পর্যন্ত। চলো, 3 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে, আমার চারপাশের সুন্দর প্রাকৃতিক পরিবেশের ছবি ছিল, বর্তমানে তা হারাতে বসেছে। রাস্তা চওড়া করার নামে রাস্তার দুপাশের গাছ কেটে ফেলা হচ্ছে, নদী ভরাট করে স্থাপনা বানানো হচ্ছে, বন জঙ্গল উজাড় করে বাড়িঘর তৈরি হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে পার্ক বানানো হচ্ছে। এ পরিবেশ আমার ভালো লাগে না। আমার ভালো লাগে মুক্ত প্রাকৃতিক পরিবেশ, অসংখ্য গাছপালা আর পশু পাখি বা পাখপাখালি। এখানে তোমরা দুইটা বানান ঠিক করে নাও, এখানে হবে ধ্বংস, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে, এটা হবে ধ্বংস বানান। আর একটা সেটা আছে বন জঙ্গল, এই দুইটা বানান ঠিক করে নাও। আজকে এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।